শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের যে হিসাব বিজ্ঞানের যে সংশোধিত সিলেবাস অনুযায়ী এই আর্থিক অবস্থার বিবরণী একটি অঙ্কই তোমাদের পরীক্ষায় থাকবে এবং এই অঙ্কটি বাধ্যতামূলকভাবে তোমাদেরকে পরীক্ষার খাতায় করতে হবে এবং এই অঙ্কের জন্য তোমাদের 20টা মার্ক কিন্তু বরাদ্দ। আর আগে আমাদের ছিল সৃজনশীল 2টা অঙ্ক থাকতো, সেটাও বাধ্যতামূলকই ছিল। 2টা অঙ্কে 10-10 20টা মার্ক এখানে ছিল। এখন আমি হিসাব বিজ্ঞানের এই অধ্যায়ের উপর সর্বশেষ নেট মুনাফা বের করা যায় কিভাবে, এটার পরে আমি ভিডিও সমাপ্ত করে দ্বাদশ অধ্যায়ের অঙ্ক নিয়ে এখানে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু দ্বাদশ অধ্যায়ের অঙ্কের আলোচনা শেষ, আমি তাই আর যে দুটি অংশ বাকি আছে, একটা হলো মালিকানা সত্ত্ব এবং অপরটি হলো আর্থিক অবস্থার বিবরণী, আমি এই দুইটা অঙ্কের পরে বা সমাধানের উপর আমি বেশ কিছু ভিডিও সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে এবং এই অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দিবে। আমি পরবর্তী পর্যায়ে সেই সমস্যাটি নিয়ে আবারও ভিডিও তৈরি করার চেষ্টা করব। মালিকানা সত্ত্ব বিবরণী, আমি মালিকানা সত্ত্ব বিবরণী সংক্রান্ত ভিডিও আমি আগেও তৈরি করেছিলাম। আমাদেরকে কিভাবে মালিকানা সত্ত্ব বের করতে হবে সেই ভিডিও দেখলে আশা করি তোমরা একটা ধারণা পাবে। তবে আমি আবারও নতুন করে তোমাদের সামনে স্মরণ করে দিচ্ছি কি কি লেনদেন মালিকানা সত্ত্বের সাথে যোগ বিয়োগ আমাদের করতে হবে। প্রথমে মূলধন আসবে, এই মূলধনের সাথে আমাকে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। এই অতিরিক্ত মূলধন রেয়ামিল এবং সমন্বয় উভয় জায়গায় কিন্তু থাকতে পারে। তারপরে মূলধনের সুদ যোগ করতে হবে, অবশ্যই সেই মূলধনের সুদটা সমন্বয় আমাকে বের করতে বলবে। যদি মূলধনের সুদ সমন্বয় বের করতে বলে তাহলে এটা কাজ হবে দুইবার, একটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে এবং আরেকটি এই মালিকানা সত্ত্বে আমাকে যোগ করতে হবে। তারপরে সাধারণ সঞ্চিতি আমাকে যোগ করতে হবে বা সঞ্চিত তহবিল, নিট মুনাফা যোগ করতে হবে। তবে আমি কিন্তু বলেছিলাম যে নিট মুনাফা সবার শেষে আমরা যোগ করব, কারণ নিট মুনাফা বা নিট ক্ষতি সবার শেষে যোগ বিয়োগ করলে হবে কি, আমার অঙ্কের মধ্যে দেখা যায় কি অনেক সময় নিট মুনাফা বের করতে ভুল হতেই পারে। এখন শুরুতে যদি আমি নিট মুনাফা যোগ করি তাহলে আমাকে প্রতিটা ধাপ বাই ধাপ কাটাকাটি করতে হবে, এমনকি আমাকে নতুন করে মালিকানা সত্ত্বটি বের করতে হবে। আর শেষে যোগ করলে হবে কি, যে শুধু অতটুকু অংশ আমাকে কেটে আমাকে সঠিক সমাধান দেখাতে হবে, তাহলে কিন্তু আর ঝামেলা থাকবে না নতুন করে সেই মালিকানা সত্ত্বটি আবার করার জন্য। তারপরে আছে উত্তোলন, আছে উত্তোলন, আয়কর আছে, জীবন বীমা প্রিমিয়াম আছে, পণ্য উত্তোলন থাকবে, পণ্য উত্তোলন অবশ্যই সমন্বয় থাকবে এবং উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদটা আমাকে সমন্বয় কিন্তু বের করতে বলবে। তো মোটামুটি এই হলো আমাদের মালিকানা সত্ত্ব সংক্রান্ত কাজ। এখন আমি তোমাদের সামনে পাঞ্জেরি গাইড থেকে একটি অঙ্ক পড়ব এবং সেই অঙ্কটি পড়ার পর এখানে মালিকানা সত্ত্বটি আমি সমাধান করব। শিক্ষার্থীরা, আমি যে অঙ্কটি তোমাদের সামনে সমাধান করব এটা কিন্তু বিগত বছরের সৃজনশীল যে অঙ্ক ছিল সেই অঙ্ক থেকে, তবে আমি এখান থেকেই মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণী আমি সমাধান দিব ইনশাল্লাহ। তো এখানে যে অঙ্কটি দেয়া আছে XPA ট্রেডার্সের রেয়ামিল 31শে ডিসেম্বর 2021 সালের জন্য। তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, দুই একটি লেনদেন ব্যতিক্রম বাদে ব্যয় এবং সম্পদের টাকা সবসময় এই রেয়ামিলের ডেবিট দিকে থাকবে, আর আয়দায় মালিকানা সত্ত্ব এটা সবসময় ক্রেডিট দিকে থাকবে। এখন সম্পদের টাকা কিন্তু কখনোই ক্রেডিট দিকে থাকবে না, সম্পদের টাকা সবসময় কিন্তু ডেবিট দিকে থাকবে, হোক সেটা স্থায়ী সম্পদ, হোক সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, হোক সেটা চলতি সম্পদ, তোমরা সবসময় সম্পত্তির টাকা ডেবিট দিকে খুঁজবে। আর দায় এবং মালিকানা সত্ত্বের টাকা এটা সবসময় ক্রেডিট দিকে থাকবে। এখন এই অঙ্কটি শুরুতে দেওয়া ছিল উত্তোলন মূলধন, এই উত্তোলন মূলধন কিন্তু মালিকানা সত্ত্বে আমার কাজে আসবে।
তারপরে নগদ তহবিল 13,000, উত্তোলন মূলধন যথাক্রমে 2,000 ও 2,20,000 টাকা। নগদ তহবিল 13,000 টাকা, এটা চলতি সম্পদ। আসবাবপত্র 18,000 টাকা, এটা স্থায়ী সম্পদ। প্রাপ্য হিসাব 10,000 টাকা, এই প্রাপ্য হিসাব মানে কিন্তু দিনাদার। অগ্রিম বীমা সালামি 500 টাকা। এখন এই অগ্রিম বীমা সালামি এই টাকাটা ডেবিট থেকে দেওয়া আছে, এটা কিন্তু সম্পদ, এটাকে আর কখনোই আমি খরচ ধরতে পারবো না। যদি শুধু বীমা সালামি থাকতো তাহলে অবশ্যই খরচ হতো। এই অগ্রিম বীমা সালামি এটা চলতি সম্পদ। 12% বন্ডে বিনিয়োগ, তারিখ দেওয়া আছে 1/7, এখানে 21, ডেবিট থেকে 2 লক্ষ টাকা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 8,000 টাকা, ক্রেডিট দিকে, এটা হলো চলতি দায়। অতিরিক্ত মূলধন 1/7/21 রেমিল আছে, এটা ক্রেডিট দিকে 20,000 টাকা দেওয়া আছে। বিলম্বিত বিজ্ঞাপন 4,000 টাকা, এটা তোমার অলিক সম্পদ। আয়কর 1,500 টাকা, ডেবিট দিকে। বকেয়া ভাড়া ক্রেডিট দিকে 7,800 টাকা, এটা চলতি দায়। সাধারণ সম্পত্তি 23,200, এটা কিন্তু মালিকানা সত্ত্ব। এবং সর্বশেষ যন্ত্রপাতি দেওয়া আছে 30,000 টাকা, এটা স্থায়ী সম্পদ। এটা হলো রেমিল সংক্রান্ত তথ্যগুলো। এখন সমানে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা এখানে আলোচনা করি। সমাপনী মজুত পণ্যের মূল্য 30,500 টাকা। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করো। মালিকের ব্যক্তিগত জীবন বীমার 5,000 টাকা ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে। সমন্বয়, এটা জীবন বীমা, এটা হলো তোমার একবার মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, আর একবার নগদ তহবিল থেকে বাদ যাবে। নগদ তহবিল থেকে বাদ যাবে কেন? যেহেতু এটা ব্যবসার ক্যাশ থেকে পরিশোধ করা হয়েছে। আর সমন্বয় থাকলে একটা লেনদেনের কাজ একাধিকবার কিন্তু হবে। এবং সর্বশেষ আমদানি ফেরত এখানে 2,000 টাকা। তো শিক্ষার্থীরা, তা আমরা এখানে সর্বপ্রথম মালিকানা সত্ত্ব এখানে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আছে মূলধন। এখানে মূলধন দেওয়া ছিল আমার 2,20,000 টাকা। তারপরে এখানে সমন্বয় অতিরিক্ত মূলধন ছিল এখানে 20,000 টাকা। তাহলে মূলধনের সাথে আমাকে অতিরিক্ত মূলধন এখানে 20,000 টাকা যোগ করতে হলো। তোমাদের সমানটা কিন্তু এখানে বলেছে যে মূলধন ও উত্তোলন, এটার পরে কিন্তু 10% সুদ ধরতে হবে। শিক্ষার্থীরা, এই যে মূলধনের পরে আমাকে যে সুদটা বের করতে বললো, এটা কিন্তু একবার আসবে কিন্তু অন্যান্য কিন্তু ব্যয়ের মধ্যে। তো যেহেতু আমাদের অন্যান্য ব্যয়ের কাজটি আমাদের এখানে দেখানো আলোচ্য বিষয়, এখানে মূল উদ্দেশ্য না, আমরা মালিকানা সত্ত্ব করব। তাই আমি তোমাদেরকে এখানে ডিটেলস এই কাজটা দেখাচ্ছি। তাহলে 2,20,000 টাকার পরে যদি আমরা 10% করি তাহলে কত আসে? 2,20,000 টাকার পরে করলে এখানে আসে 22,000 টাকা। এখন আমাদের এই যে অতিরিক্ত মূলধন, এটার পরে কিন্তু আমাদের সুদ ধরতে হবে। এই যে 20,000 টাকা, 20,000 টাকার পরে 10% করলে কত আসবে? 2,000 টাকা আসবে। কিন্তু এটার পরে আমি 2,000 টাকা দেখাতে পারবো না, কারণ আমার 7 মাসের 1 তারিখে, এই যে 7 মাসের 1 তারিখে আমি এই অতিরিক্ত মূলধনটা এখানে এনেছিলাম, ব্যবসায় আনা হয়েছে। তাহলে 7, যেহেতু 1 তারিখে আনা হয়েছে, এজন্য 7 মাস সহ আমাকে কাউন্ট করতে হবে। 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এই 2,000 টাকা পরে যদি 6 মাসের সুদ ধার্য করি, তাহলে এখানে 1,000 টাকা আসবে। তাহলে সেখানে 1,000 টাকা দেখানো হলো। আমি আবার বলি, 20,000 টাকার পরে 10% করলে 2,000 টাকা আসে। আর অতিরিক্ত মূলধনের তারিখ অনুযায়ী আমাকে 6 মাসের সুদ দেখাতে হবে। তাহলে 6 মাসের সুদ ওই 2,000 টাকাকে ভাগ 12 এবং গুণ 6 দিয়ে আমাকে এখানে অতিরিক্ত মূলধনের পরে সুদ আসছে 1,000 টাকা।
তাহলে এখানে 1000 টাকা এখানে দেখানো হলো, তাহলে টোটাল সুদ এখানে 23,000 টাকা। শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা এখানে যোগ করলাম মূলধন, তার সাথে আমরা যোগ করলাম অতিরিক্ত মূলধন, আর তার সাথে যোগ করলাম মূলধনের সুদ। এখানে র্যামিলে আরেকটি তথ্য আছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি এখানে দেয়া ছিল 23,200 টাকা। শিক্ষার্থীরা দেখানো হলো। তো এটার পরে আমাকে নিট মুনাফা যোগ করতে হবে, কিন্তু আমি সর্বশেষে এই নিট মুনাফা যোগ করব। তাহলে এখন আমাকে কিছু লেনদেন বাদ দিতে হবে, উত্তোলন বাদ দিতে হবে। সেক্ষেত্রে এখানে আমার উত্তোলন যে টাকা সেটা ছিল 2,000 টাকা র্যামিলে, আমি বাদ দিলাম। তারপরে র্যামিলে আরেকটি তথ্য দেওয়া আছে, এখানে আয়কর দেওয়া ছিল 1,500 টাকা। এই আয়করটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, তার ব্যক্তির আয়ের পরে যে সরকারকে কর দিতে হয় এটা হলো আয়কর। এটা কিন্তু সবসময় ব্যক্তিগত খরচ। আয়করটা এখন দেওয়ার জন্য মালিক কি করলো, তার ব্যবসার কাছ থেকে টাকা নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিনি যদি আয়করটা পরিশোধ করেন, তাহলে মনে করতে হবে যে ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত কোনো কাজের জন্য টাকা নেওয়া হলো, যার ফলে এটাকে আয়করটা আমরা মালিকের ব্যক্তিগত উত্তোলন ধরে আমাদেরকে এই মালিকানা সত্ত্ব করার সময় বাদ দিতে হবে। এবং সমন্বয়ে আরেকটি তথ্য দেওয়া ছিল যে মালিকের ব্যক্তিগত জীবন বীমার 5,000 টাকা ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে। এখন এই যে মালিকের ব্যক্তিগত জীবন বীমা, এটা আমাকে বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, এবার আমাদেরকে এই উত্তোলনের সুদটা আমাদেরকে বাদ দিতে হবে। এখন এই উত্তোলনের যে সুদ সবসময় মনে রাখতে হবে, যদি সমন্বয় কোনো কিছু না বলে তাহলে এটা পরে সবসময় 6 মাসের সুদ আমাদের ধরতে হবে। এখন উত্তোলন কিন্তু এখানে 3টা দেয়া আছে। উত্তোলন দেয়া ছিল র্যামিলে 2,000 টাকা, এটাও র্যামিলে দেয়া ছিল 1,500 টাকা, এটা সমন্বয় ছিল 5,000 টাকা। এখন এই 3টা উত্তোলন যোগ করে তারপরে আমাকে সুদ ধরতে হবে। এখন তোমরা কোনো গাইডে বা কোনো টিচার হয়তো তোমাদেরকে সমাধান দেখাবে যে এই যে উত্তোলন, এটার পরে যখন সুদ ধরতে বলে শুধুমাত্র এই যে উত্তোলন দেওয়া থাকে র্যামিলে, এটার পরে কিন্তু তারা সুদ ধরে কোনো বইতে। এটাও ঠিক আছে, তবে নিয়ম হলো উত্তোলন মালিকের যে কটা থাকবে শুধুমাত্র পণ্য উত্তোলন বাদে, কারণ এটা কিন্তু নগদ টাকা উত্তোলন করে নাই, এটা পণ্য নিয়ে গেছে মালিক, শুধু এই পণ্য উত্তোলন বাদে আর র্যামির সমন্বয় উত্তোলন, আয়কর, জীবন বীমা যাই থাকুক না কেন সবগুলো টাকা যোগ করে তারপরে আমাদের উত্তোলন, তারপরে সুদ ধার্য করার নিয়ম। যার ফলে এখানে উত্তোলন ছিল 2,000 টাকা, যোগ এখানে আয়কর ছিল 1,500 টাকা, যোগ হলো তার জীবন বীমা ছিল 5,000 টাকা। এই 3টা টাকা আমরা যোগ করলাম, এখানে আসে 8,500 টাকা। তো আগে এই 8,500 টাকার পরে আমরা 10% বের করব। বের করলে আসে 850 টাকা আসে, তাহলে ভাগ 12 গুণ 6, এখানে আসে 425 টাকা। উত্তোলন এটার পরে কেন 6 মাসে সুদ ধরতে হবে, কারণ মালিক কখন উত্তোলন করেন এটা তো আসলে ওইভাবে তো হিসাব রাখা তো সম্ভব না। যে কোনো সময় আমি কি একদিনে একাধিকবার সে উত্তোলন করতে পারে,
যার ফলে এভারেজে একটা 6 মাসের সুদ আমরা এখানে দেখিয়ে থাকি আর কি। তবে মনে রাখতে হবে যদি উত্তোলনের তারিখটা যদি নির্দিষ্ট করে দেয়া থাকে তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাকে সুদটা বের করতে হবে, তবে এরকম খুবই কম থাকে। সর্বশেষ এখানে নেট মুনাফা 40,500 টাকা আমাকে যোগ করতে হবে। শিক্ষার্থীরা তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে যে তথ্যগুলো আসবে সমস্ত তথ্য কিন্তু এখানে আমার উপস্থাপন করা হয়েছে। এখন আমরা যোগ বিয়োগ করব। 2,20,000 টাকা যোগ এখানে 20,000 টাকা যোগ 23,000 টাকা যোগ 23,200 টাকা বিয়োগ এখানে 2,000 টাকা, 1,500 টাকা বিয়োগ 5,000 টাকা, 425 টাকা বিয়োগ সর্বশেষ 40,500 টাকা এখানে যোগ করলাম। যোগ করার পরে 3,17,775 টাকা এখানে ব্যালেন্সটা চলে আসছে। শিক্ষার্থীর মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু আমার কিন্তু অনেকগুলো তথ্য এখানে চলে আসছে। তো শিক্ষার্থীরা আসলে এইভাবে আমাদেরকে মালিকানা সত্ত্ব করতে হবে। তবে আরেকটি কথা, মালিকানা সত্ত্ব যে আমি যেভাবে করলাম আমাকে এইভাবেই করতে হবে এমন কোনো কথা কিন্তু না। যেমন কেউ যদি এই সবগুলো কাজ করলো, সবার শেষে নেট মুনাফা বা সাধারণ সঞ্চিতি যোগ করলো, কোনো সমস্যা নেই। অনেকে করলো কি আগে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করলো, তারপরে উত্তোলন আয়কর জীবন বীমা বাদ দিল, তারপরে উত্তোলনের সুদ বাদ দিল, তারপরে মূলধনের সুদ যোগ করলো। অর্থাৎ এইভাবে করলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু আমি এখানে সিরিয়ালটা মেনে কিন্তু এখানে অঙ্কটির সমাধান দেখিয়েছি। আমার মূল কথা হলো আমার অঙ্কের উত্তরটা এখানে মিললেই হবে, তাতে তুমি কোন লেনদেনটি এখানে আগে করলে বা কোন লেনদেনটি পরে করলে এখানে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। তো আশা করি মালিকানা সত্ত্বটা বুঝতে পেরেছো। এখন আমরা এই আর্থিক অবস্থার বিবরণী এটার সমাধানের দিকে চলে যাব। আর্থিক অবস্থার যে বিবরণী, এখানে সর্বপ্রথম যে কাজটি আমাকে করতে হবে সেটা হলো স্থায়ী সম্পত্তির কাজটা করতে হবে। এখন এই অঙ্কে স্থায়ী সম্পত্তি আমি দেখতে পাচ্ছি মাত্র একটা আছে, সেটা হলো আসবাবপত্র। এখন আসবাবপত্রের সাথে এখানে কোনো কিছু আমরা যোগ বিয়োগ করবো সমন্বয়, এরকম কোনো তথ্য এখানে দেয়া নেই। যেমন সমন্বয় আমাকে অবচয় বের করতে বলতে পারে, সেই অবচয় বাদ দেবে, এরকম কোনো তথ্য দেয়া নেই। যার ফলে আসবাবপত্র এখানে 18,000 টাকা আমি সরাসরি তৃতীয় ঘরে দেখাবো। যদি আরো একাধিক স্থায়ী সম্পত্তি থাকতো তাহলে অবশ্যই আমি দ্বিতীয় ঘরে বসাতাম, তারপরে যোগফলটা কিনে আমি তৃতীয় ঘরে নিয়ে যেতাম। তাহলে আমার কিন্তু স্থায়ী সম্পত্তির কাজ কিন্তু শেষ। এরপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের তথ্য দেওয়া আছে। শিক্ষার্থীরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেওয়া আছে 12% বন্ডে বিনিয়োগ। শিক্ষার্থীরা 12% এখানে বন্ডে বিনিয়োগ, এটা টাকা ছিল 2 লক্ষ টাকা, আমি সরাসরি এটাও তৃতীয় করে দেখিয়ে দিয়েছি। এরপরে তৃতীয় কাজ কি, চলতি সম্পদ।
এখন এই চলতি সম্পদের মধ্যে আমাদের এখানে দেয়া ছিল র্যামিলে নগদ তহবিল এখানে 13,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ নগদ তহবিল থেকে জীবন বীমাটা বাদ দেওয়া হয়েছে, কারণ আমার সমন্বয় বলা ছিল এই যে জীবন বীমা, এটা সমন্বয় বলা ছিল যে ব্যবসায়ের ক্যাশ থেকে এই জীবন বীমাটা মালিকের পরিশোধ করা হয়েছে, যার ফলে এটা একবার মালিকানা শর্ত থেকে বাদ যাবে, মালিকের উত্তোলন বিদায়। আর যেহেতু ব্যবসার ক্যাশ থেকে পরিশোধ করা হলো, তাহলে কি নগদ তহবিল তোমার কমে যাবে, যার ফলে নগদ তহবিল থেকে বা হাতে নগদ থেকে এটা আমাকে বাদ দিতে হবে। তারপরে এখানে আছে প্রাপ্য হিসাব। শিক্ষিতরা প্রাপ্য হিসাবের সাথে কিন্তু অনেকগুলো কাজ আমাদের করতে হয়। আমি নমুনা ছক যেদিন আলোচনা করেছিলাম তোমাদের সামনে, আমি সেদিন দেখিয়েছিলাম যে এটার সাথে সমন্বয় ধারে বিক্রয় যোগ করতে হবে, সমন্বয় বিক্রয় ফেরত বাদ দিতে হবে, তারপরে নতুন কুরিন বাদ দিতে হবে, নতুন কুরিনের সঞ্চিতি বাদ দিতে হবে, এবং সর্বশেষ দিনাদারের বাটার সঞ্চিতি বাদ দিতে হবে। এখন এই অঙ্কে শুধুমাত্র একটা তথ্যই দেওয়া আছে সমন্বয়, সেটা আন্তঃফেরত, অর্থাৎ দিনাদারের সাথে আমি যোগ বিয়োগ করবো এরকম আর কোনো তথ্য দেয় নেই, যার ফলে আন্তঃফেরত ছিল 2,000 টাকা, আমি এখান থেকে 2,000 টাকা বাদ দিব। তাহলে চলতি সম্পদের মধ্যে কি কি আসলো? আমাদের নগদ তহবিল আসলো, তারপরে এখানে প্রাপ্য হিসাব আসলো, তারপরে এখানে দেখি অগ্রিম বীমা সালামি র্যামিলে কিন্তু ছিল, আমি তোমাদের শুরুতে বলছিলাম অগ্রিম বীমা সালামি, এটা কিন্তু চলতি সম্পদ। অগ্রিম বীমা সালামি এখানে 500 টাকা। তাহলে এখানে র্যামিলে প্রাপ্য হিসাব চলে গেল, নগদ তহবিল চলে গেল, অগ্রিম বীমা সালামি চলে গেল। তো শিক্ষার্থীরা এখানে আমাদের সমন্বয় র্যামিলের মধ্যে কিন্তু আর কোনো এখানে সম্পত্তির টাকা এখানে দেয়া নেই। তো সম্পত্তির টাকা যদি দেয়া না থাকে র্যামিলে, তাহলে সমন্বয়ের দিকে আমাকে খেয়াল করতে হবে। তো সমন্বয় এখানে আমার সে সমাপনী মজুত পণ্য 30,500 টাকা, এটা আমাদেরকে দেখাতে হবে। সমাপনী মজুত পণ্য এখানে 30,500 টাকা। শিক্ষার্থীরা তাহলে র্যামিল এবং সমন্বয় নিয়ে আমি চলতি সম্পত্তি এখানে উপস্থাপন করলাম। তারপরে আরেকটি আমার বাদ পড়ে গেছে ইতিমধ্যে, শিক্ষার্থীরা এখানে আমাকে দেখতে হবে যে বকেয়া বিনিয়োগের সূত্র এখানে কেন আসলো। আমাদের একটা প্রশ্ন আসতে পারে, বকেয়া বিনিয়োগের সূত্র এখানে আসার কারণ হলো যে র্যামিলে যদি কোনো লেনদেনের পরে আমাকে সুদ বের করতে পারে, মনে করো যে টাকাটা ডেবিট দিকে দেওয়া আছে, তাহলে সেটা সুদ যাবে ক্রেডিট দিকে, আর ক্রেডিট দিকে যাওয়ার অর্থ হলো সেটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। আবার মনে করো টাকাটি দেওয়া আছে ক্রেডিট দিকে, তাহলে সেটা পর আমাকে সুদ বের করতে বলছে, তাহলে সেই সুদের টাকাটা আসবে ডেবিট দিকে, আর ডেবিট দিকে
সেই সুদের টাকাটাই দেখানো মানে হলো সেটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। এই সুদটা বের করার কৌশল, এখন সেই সুদ যদি আমরা বের করার পরে অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় আমরা যেখানে দেখিয়ে থাকি না কেন সেই সুদের টাকাকে বকেয়া ধরতে হবে। এখন এই যে বিনিয়োগ, এটা টাকা যে রেয়াগুলি ডেবিট দিকে ছিল, তাহলে এটা বিনিয়োগের সুদ যাবে কোথায়? ক্রেডিট দিকে যাবে, মানে অন্যান্য আয়, এটা নিট মুনাফা বের করার সময়। পাশাপাশি এই বিনিয়োগের সুদটাকে বকেয়া ধরতে হবে, কারণ এই সত্যিকার অর্থে এই সুদের টাকাটা এখনো কিন্তু পাওয়া যায় নাই। তো পাওয়া না যাওয়ার কারণে এটাকে আবার আয় বকেয়া হলে তাহলে কি হয়? চলতি সম্পদ হয়। আয় বকেয়া হলে সম্পদ, তোমাদের মনে আছে খরচ বকেয়া হলে দায়, খরচ অগ্রিম হলে সম্পদ, তারপরে আয় বকেয়া হলে সম্পদ এবং আয় অগ্রিম হলে দায়। তাহলে এই আয় বকেয়া হলে সম্পদ, সেটা চলতি সম্পদের মধ্যে আমাকে দেখাতে হবে। এখন এখানে বের করবে কিভাবে? 2 লক্ষ টাকা পর 12% করি, গুণ 12%, করলে এখানে 24,000 টাকা আসছে। এই 24,000 টাকা হলো 1 বছরের সুদ। আমরা সুদের টাকা বা অবচয় টাকা যেটা বের করি পার্সেন্টেজ আকারে, সেটা বের হওয়ার সময় সেটাকে সবসময় আমাকে 1 বছরের টাকা এখানে ধরতে হবে। এখন এই বিনিয়োগটা করছেন 7 মাসের 1 তারিখ 21 সালে, তার মানে তিনি বছরের মাঝামাঝি সময় করছেন, যার ফলে 7, 8, 9, 10, 11, 12, এটা পরে আমাকে বিনিয়োগের পরে 6 মাসের সুদ ধরতে হবে। আমি তো এই বিনিয়োগটা, এই ব্যবসা প্রতিষ্ঠান বছরের শুরুতে কিন্তু বিনিয়োগটা করে নাই। যদি বছরের শুরুতে বিনিয়োগটা করতো তাহলে আমাকে 1 বছরের সুদের টাকা এখানে দেখানো লাগতো। যেহেতু তারিখ অনুযায়ী 6 মাসের, তাহলে 24,000 টাকা ভাগ 12, এখানে গুণ 6 দিলে এখানে কত টাকা আসে? 12,000 টাকা আসে। এই 12,000 টাকাকে আমাকে অন্যান্য আয়ের মধ্যেই দেখাতে হবে, আবার এই 12,000 টাকা সম্পূর্ণ বকেয়া হিসেবে আমাকে চলতি সম্পত্তির মধ্যে দেখাতে হবে। তাহলে আমরা যোগ করি যে এখানে চলতি সম্পত্তি কত টাকা আসলো? 8,000 টাকা, যোগ আবার 8,000 টাকা, যোগ 500 টাকা, যোগ 30,500, যোগ 12,000। এখানে চলতি সম্পদ হলো টোটালি 59,000 টাকা। এরপরে শিক্ষার্থীরা আমাদের মালিকানা সত্ত্ব ও দায়ের কাজটি বাকি আছে এখানে, তাহলে আমরা লিখব তাহলে মালিকানা সত্ত্ব ও দায় সমূহের মধ্যে সমাপনী মালিকানা সত্ত্ব এই যে 3,17,775 টাকা। $3,17,775 শিক্ষার্থীরা, তাহলে এখন আমাকে দায়ের অন্যান্য অংশের কাজটি করতে হবে, যার ফলে এখানে মালিকানা সত্ত্বর যে অংশটি সেটা আমি এখানে মুছে দিচ্ছি।
মালিকানা সত্ত্ব ও দায়সমূহ এটার বাকি অংশের কাজ আমরা এখানে করব। এখন আমাদের মালিকানা সত্ত্বের তো কাজ এখানে করা শেষ, এরপরে আমাদের নিয়ম অনুযায়ী এখানে আসবে দীর্ঘমেয়াদী দায়। সেক্ষেত্রে আমাদের এই অঙ্কে কোথাও কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের কথা বলা নেই, সুতরাং তারপরে কাজ করতে হবে চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে এখানে কি কি লেনদেন আসবে? চলতি দায়ের মধ্যে এখানে আসবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ৮,০০০ টাকা। দেখতে পাচ্ছ ব্যাংক জমাতিরিক্ত এখানে ৮,০০০ টাকা দেখানো হলো। তারপরে এখানে প্রত হিসাব কিন্তু দেয়া নেই, মানে যেটা আমরা বলতে পারি পাওনাদার। এবং র্যামিলে আরেকটি দেয়া ছিল তোমার এখানে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া দেয়া ছিল এখানে ৭,৮০০ টাকা। সেক্ষেত্রে এখানে আরেকটি তথ্য এখানে মিশে গেছে, আমার অলিক সম্পদ এখানে দেয়া ছিল র্যামিলে। অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন। এখানে অনেক সম্পদ তোমার বিলম্বিত বিজ্ঞাপন ৪,০০০ টাকা, এই তথ্যটি আমার মিসিং হয়ে গিয়েছিল, সেটাকে এখন সংশোধন করা হলো। এখন চলতি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, সেটা দেয়া আছে ৮,০০০ টাকা। শুধু ব্যাংক জমাতিরিক্ত লিখলে চলবে। তারপরে র্যামিলে দেয়া ছিল বকেয়া ভাড়া, ক্রেডিট দিকে টাকাটি দেয়া ছিল, এটা হলো চলতি দায়। বকেয়া ভাড়া এখানে ৭,৮০০ টাকা। তাহলে এখানে আমি আর কোনো তথ্য দেখতে পাচ্ছি না যেটা চলতি দায়ের মধ্যে আসবে। সমন্বয় এরকম কোনো তথ্য দেয়া নেই যেটা আমরা চলতি দায়ের মধ্যে দেখাতে পারবো। তাহলে আমাদের এখানে টোটালি আসলে কত টাকা? ১৫,৮০০ টাকা। তাহলে আমাদের খেয়াল করতে হবে টোটাল সম্পত্তি কয় টাকা আসে এটা দেখতে হবে। ১৮,০০০ টাকা সম্পত্তি যোগ ২ লক্ষ টাকা যোগ এখানে ৫৯,০০০ টাকা যোগ ৪,০০০ টাকা। তাহলে সম্পত্তি এখানে আসলো ২,৮১,০০০ টাকা। সেক্ষেত্রে সম্পত্তি ২,৮১,০০০ টাকা আসছে। এখন টোটালি মালিকানা সত্ত্ব আর দায় সময় কত টাকা আসে? ৩,১৭,৭৭৫ যোগ এখানে ১৫,৮০০, ৩,৩৩,০০০ ৩,৩৩,৫৭৫। সেক্ষেত্রে আর দুই পাশ কিন্তু সমান হয় নাই। আর আমাদের অঙ্কের মধ্যে কোনো তথ্য বাদ পড়ে গেছে এমনও না, সমস্ত তথ্য এখানে দেখানো হয়েছে। সুতরাং এই অঙ্কটি না মেলার কারণে এখন সম্পত্তি পাশে ঘাটতি আসছে। এই ঘাটতিটা পূরণ করার জন্য আমাকে লিখতে হবে অনিশ্চিত হিসাব। এখন দেখতে হবে যে ঘাটতি এখানে কত টাকা আসে। ৩,৩৩,৫৭৫ থেকে আমাকে বিয়োগ দিতে হবে 2,৮১,০০০ টাকা। এখানে ঘাটতি আসছে ৫২,৫৭৫ টাকা। দেখতে পাচ্ছ সম্পত্তির পাশে এখানে অনিশ্চিত হিসাব লেখার পরে এই ঘাটতিটা দেখানো হলো ৫২,৫৭৫ টাকা। আর টোটাল যোগফল যেটা সেটা দুই দিকে দেখাতে হবে ৩,৩৩,৫৭৫। কারণ যে টাকাটি বেশি আসবে সেই টাকাই আমাকে দুই দিকে দেখাতে হবে। তাহলে এখানে ৩,৩৩,৫৭৫। সেক্ষেত্রে এইভাবেই আমাকে আর্থিক অবস্থার বিবরণী সমাধান করতে হবে। এই অঙ্কটায় এই অনিশ্চিত হিসাব আসার কারণ হলো কি, এটা কিন্তু বিগত যে সৃজনশীল দুইটা থাকতো 10-10 20 মার্ক করে, ওই অঙ্কটি থেকে আমি তোমাদেরকে সমাধান দেখিয়েছি। এই জাতীয় অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিলে না, যার ফলে এখানে কিন্তু অনিশ্চিত হিসাব চলে আসছে। আর বর্তমানে এই অঙ্কটা
গাইডে বা টেস্ট পেপারে সম্পূর্ণ থাকবে। তো এই সম্পূর্ণ যখন দেওয়া থাকে সেক্ষেত্রে অনিশ্চিত হিসাবটা আসার সম্ভাবনা খুবই কম। তোমাদেরকে কিন্তু আমি এটা নমুনা ছক আমি আলোচনা করার সময় বলছিলাম যে যখন তোমরা পরীক্ষায় 20 মার্কের এই উত্তরটি করতে যাবে, যদি কখনো অঙ্ক না মিলে, তোমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হবে র্যামিলের ডেবিট আর ক্রেডিট দুই দিকে যোগফলটা মিলানো। যদি দুই দিকের যোগফলটা মিলে যায় তাহলে কখনোই ওই অঙ্কে অনিশ্চিত হিসাবটা কখনোই আসবে না। আর যদি যোগফলটা না মিলে, যেমন ঘাটতি আসছে, ডেবিট দিকে 5,000 টাকা কম আসছে, তোমাকেও ওই অঙ্কের মধ্যে অনিশ্চিত এই 5,000 টাকা আসবে। আবার ক্রেডিট দিকে 10,000 টাকা কম আসছে, তার মানে ওই দায় ও মালিকানা সত্ত্বের পাশে অনিশ্চিত ওই 10,000 টাকা আসবে। একটা টাকা কম বা বেশি কখনো হতে পারবে না। এর যদি কম বেশি হয় তাহলে মনে করবে তোমার অঙ্কের সমাধানে কোথাও সমস্যা আছে। এখন শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমি আগামীতে তোমাদের সামনে নতুন অঙ্ক নিয়ে বা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সামনে তোমাদের শুভকামনা জানিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।